সুপ্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনা পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম সচল রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগের অংশ হিসেবে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে নিজেকে আনন্দিত মনে করি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজ বিকাশ মনোবিজ্ঞান পার্ট 2 এর 8 নম্বর লেকচার। আমাদের আজকের পাঠের বিষয় মিডল অ্যাডাল্টহুড বা মধ্য বয়স। আমি নিত্যানন্দ গাইন, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা। সবাইকে আজকের ক্লাসে আরো একবার স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি। আমাদের সিলেবাসের 3 নম্বর চ্যাপ্টার মধ্য বয়স। যে মধ্য বয়স মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। বব ডিলানের একটি বিখ্যাত গানের কথা দিয়ে শুরু করবো আজকের ক্লাস। হাউ মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম এ ম্যান। অর্থাৎ সেই কবি সুমনের গানের মতোই, কতটা পথ পেরুলে তারে পথিক বলা যায়, ঠিক কতটা পথ হাঁটলে মানুষ হওয়া যায় বা পুরুষ হওয়া যায়, সেরকম একটি প্রশ্ন বব ডিলান রেখেছেন। আমরা দেখি সেই মধ্য বয়সের সাথে তার গানের কোনো মিল আমরা খুঁজে পাই কিনা। আজকের ক্লাসে আমরা মধ্য বয়সের বৈশিষ্ট্য এবং মধ্য বয়সের বিকাশমূলক কার্যাবলী, এই দুটি বিষয় বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। মধ্য বয়স কি? এটি বিকাশমূলক এমন একটি সময় বা কাল যার সূচনা 40 বছরে এবং যার সমাপ্তি 60 বছর বয়সে গিয়ে। এই মধ্য বয়সের সময় মানুষের ক্যারিয়ার, রিলেশনশিপ এবং সামাজিক, আর্থসামাজিক অবস্থা সবকিছু একটি পিক লেভেল বা সর্বোচ্চ লেভেলে অবস্থান করে। মধ্য বয়সের যে রেঞ্জ সেটি 40 থেকে 60 এবং এটিকে আরো দুটি সাবডিভিশনে ভাগ করা যায়। আর্লি মিডল এজ, যেটি 40 থেকে 50 বছর, এবং অ্যাডভান্স মিডল এজ 50 থেকে 60 বছর। মধ্য বয়সের বৈশিষ্ট্য কি কি? মধ্য বয়স ভীতিকর সময়, এটি পরিবর্তনের সময়, এটি পীড়নমূলক সময়। মধ্য বয়স বিপজ্জনক বয়স, হতবুদ্ধিকর বয়স। এই মধ্য বয়স এটি অর্জনের সময়, নিজেকে মূল্যায়নের সময়, এবং মধ্য বয়সের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটিকে শূন্য নীড়ের কাল বলা হয়, যার ফলশ্রুতি হিসেবে আসে একাকিত্ব। ভীতিকর বয়স। কেন মধ্য বয়সকে ভীতিকর সময় বলা হচ্ছে? সাধারণত কিছু সামাজিক বদ্ধমূল ধারণা আছে এই মধ্য বয়স সম্পর্কে, যেগুলি ব্যক্তিকে ভাবিয়ে তোলে, এবং কিছু প্রথাগত বিশ্বাস আছে যে এই বয়সে এসে মানুষের শারীরিক, মানসিক সব দিক দিয়ে আস্তে আস্তে ক্ষয় শুরু হয়। তার রিপ্রোডাক্টিভ লাইফ বা সন্তান জন্মদানের ক্ষমতা বন্ধ হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এবং সমাজে যুবকদের যেভাবে মর্যাদা দেয়া হয়, মধ্যবয়সী বা বৃদ্ধদেরকে অতটা মর্যাদা দেওয়া হয় না। এই যে একটি অবস্থা, যে ব্যক্তি তার তরুণ সময়টি অতিক্রম করে মধ্য বয়সে যাচ্ছে এবং সমাজে তার অ্যাকসেপ্টেন্সটা কমে যাবে, এই পরিস্থিতিটা থেকেই
ভয়ের উদ্রেক হয়। টাইম অফ ট্রানজিশন বা পরিবর্তনের সময়। ট্রানজিশন মিন্স অ্যাডজাস্টমেন্ট টু নিউ ইন্টারেস্ট, নিউ ভ্যালুস এন্ড নিউ প্যাটার্নস অফ বিহেভিয়ার। অর্থাৎ ট্রানজাকশনের অর্থই হলো নতুন আগ্রহ, নতুন মূল্যবোধ এবং নতুন ধরনের আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া। মধ্য বয়সে কিছু শারীরিক এবং আচরণগত পরিবর্তনের সাথে ব্যক্তিকে অভিযোজন করতে হয়। সবচেয়ে বেশি কঠিন অভিযোজন যেটি আমরা বলবো সেটি পরিবর্তিত ভূমিকা। এই পরিবর্তিত ভূমিকার সাথে অ্যাডজাস্টমেন্ট করাটা এই সময়ের সবচেয়ে কঠিন সময়। মিডল এজ ইজ এ টাইম অফ স্ট্রেস। মধ্যবয়সকে বলা হচ্ছে পীড়নমূলক সময়। কেন পীড়নমূলক সময় এই মধ্যবয়স, সেটি আমরা একটু আলোচনা করি। 1967 সালে মার্মর 4 ধরনের স্ট্রেসের কথা বলেছেন। প্রথমটি সোমাটিক স্ট্রেস। সোমা অর্থ দেহ বা শরীর। তো শারীরিক পরিবর্তনজনিত যে চাপ সেটিকে বলা হচ্ছে সোমাটিক স্ট্রেস। কালচারাল স্ট্রেস। কালচারাল স্ট্রেস হচ্ছে সমাজ যেভাবে যুবকদেরকে মূল্যায়ন করে, যুবকদের যতটা গ্রহণযোগ্যতা মধ্যবয়সী বা বৃদ্ধদের গ্রহণযোগ্যতা ঠিক ততটা থাকে না। এই যে হঠাৎ করে একজন মানুষের তারুণ্যের সময়টা শেষ হয়ে গেল এবং তাকে মধ্যবয়সে পদার্পণ করতে হবে, এটি ভেবেই যে চাপ ব্যক্তি অনুভব করে সেটিকে বলা হচ্ছে কালচারাল স্ট্রেস। সাইকোলজিক্যাল স্ট্রেস। স্বামী বা স্ত্রীর মৃত্যু, সন্তানদের গৃহ ছেড়ে চলে যাওয়া, বৈবাহিক জীবনের একঘেয়েমি এবং তার তারুণ্য হারিয়ে যাবে, ধীরে ধীরে তাকে বৃদ্ধ হতে হবে এবং একটি সময় মৃত্যু আসবে। এই চাপকে বলা হচ্ছে সাইকোলজিক্যাল স্ট্রেস। ইকোনমিক স্ট্রেস বা অর্থনৈতিক চাপ। অর্থনৈতিক চাপটা কি? সন্তানদের লেখাপড়া করানো, তাদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা, তাদের ভবিষ্যৎ সম্পর্কে চিন্তা করা। এই যে কতগুলি বিকাশমূলক কাজ ব্যক্তিকে করতে হয়, তার থেকেও তাকে সার্বক্ষণিকভাবে অর্থনৈতিক নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হয়। এবং মধ্যবয়স এমন একটি চাপের মধ্যে ব্যক্তিকে যেতে হয় যখন কিনা সবকিছু তাকে নিজে সামাল দিতে হয়। সে কারো উপর ডিপেন্ডেন্ট হতে পারে না, বরং সবাইকে তাকে সাপোর্ট দিতে হয়। ডেঞ্জারাস এজ। মধ্যবয়সকে বলা হচ্ছে এটি বিপজ্জনক বয়স। কেন বিপজ্জনক বয়স? ইন্ডিভিজুয়ালস ব্রেক ডাউন ফিজিক্যালি। এই মধ্য বয়সে এসে মানুষ শারীরিকভাবে ভেঙে পড়ে। অতিরিক্ত কাজের চাপ, অতিরিক্ত দুশ্চিন্তা এবং অসতর্কভাবে জীবনযাপন করা কারণে এই শারীরিক ভাবে ভেঙে পড়ার পরিস্থিতিটা তৈরি হয় এই মধ্য বয়সে। দ্য ইনসিডেন্স অফ মেন্টাল ইলনেস রাইজেস র্যাপিডলি। এই বয়সে এসে মানসিক অসুস্থতা বাড়ার সম্ভাবনা বেশি থাকে এবং মধ্য বয়স পুরুষদের ক্ষেত্রে সুইসাইডের একটি খুব খারাপ সময় আমি বলবো, কারণ অর্থাৎ এই মধ্য বয়সে এসে পুরুষদের মধ্যে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি দেখা যায়।
অকওয়ার্ড এজ, হতবুদ্ধিকর বয়স। কেন হতবুদ্ধিকর বয়স? কারণ এই সময়টাতে ব্যক্তি না যুবক না বৃদ্ধ, এমন একটি দোটানাকর পরিস্থিতিতে পড়ে যান। এটিকে আমরা আমাদের বয়ঃসন্ধির সাথে তুলনা করতে পারি, যে সময় একজন ব্যক্তি সে না শিশু না তরুণ, ওরকম একটি পিরিয়ড কিন্তু এই মধ্য বয়স, যেখানে সে না যুবক না বৃদ্ধ। অর্থাৎ সে কি, এখানে তার একটি রোল কনফিউশন থাকে এবং তার মনে হয় যে সমাজে তার জন্য আসলে আর স্বীকৃত কোনো জায়গা নেই। এই যে সমাজে তার জন্য স্বীকৃতি জায়গাটা ছোট হয়ে আসলো বা ছোট হয়ে আসতে পারে, এই বিষয়টি ভেবেই ব্যক্তি একটি হতবুদ্ধিকর পরিস্থিতির মধ্যে পড়ে যান। টাইম অফ অ্যাচিভমেন্ট, মধ্যবয়সকে বলা হচ্ছে অর্জনের সময়। এই সময়ে ব্যক্তি যদি চেষ্টা করেন সঠিকভাবে, তাহলে জীবনের বা সাফল্যের সর্বোচ্চ শিখরে ব্যক্তি পৌঁছে যেতে পারেন। Middle age is a time not only for financial and social success but also for authority and prestige. এই বয়সটা যে শুধুমাত্র আর্থিক বা সামাজিক সফলতার তা নয়, এই সময়টা একটি মর্যাদাকর সময়। অর্থাৎ এরকম বয়সে এসে ব্যক্তি কিন্তু একটি প্রতিষ্ঠানের প্রধান হয়ে যান, পরিবারের প্রধান হয়ে যান। একটি মর্যাদার ব্যাপার কিন্তু এই মধ্য বয়সের সাথে জড়িত আছে। টাইম অফ ইভালুয়েশন, মধ্য বয়সে এসে ব্যক্তি তার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে কি মিল আছে, কতটুকু অমিল আছে, তার জীবনের অর্জনগুলো কি তার আশানুরূপ হয়েছে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে একটি আত্মমূল্যায়ন করে থাকে। মধ্যবয়সকে বলা হচ্ছে শূন্য নীড়ের কাল। এটি একটি বাস্তবিক আবেগিক দিক। নিচের ছবির দিকে যদি একটু খেয়াল করো, দেখো বাবা মা তার গ্রাজুয়েট সন্তানকে বিদায় দিয়ে দিচ্ছেন। অর্থাৎ সন্তান গ্রাজুয়েশন শেষ, এখন কর্মজীবনে প্রবেশ করবে, তার নতুন সংসার হবে, চাকরি সূত্রে তাকে বাবা মাকে ছেড়ে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে। এবং যে সন্তানকে ঘিরে বাবা মায়ের এতদিনের সাজানো নীড় ছিল, সেই নীড় শূন্য হয়ে যাবে। স্বামী স্ত্রী আবার একাকিত্বে ভুগতে থাকবেন, কারণ তাদের প্রিয় সন্তানটিকে চাইলেও সবসময় আর কাছে পাওয়া সম্ভব হবে না। এই সময়ে এসে সন্তানেরা পিতামাতার আশ্রয়ে থাকতে চান না বা থাকেন না। সাধারণত ওয়েস্টার্ন কালচারে দেখা যায় যে মোটামুটি প্রায় সব পরিবারের সন্তানেরা এই বয়সে বাবা মাকে ছেড়ে নিজেদের জীবনের দায়িত্ব নিজেরা নিয়ে ভিন্ন জায়গায় ভিন্ন পরিবেশে নিজেদের মতো করে জীবন শুরু করে। এবং এই সময়টা পুরুষদের তুলনায় মেয়েদের জন্য বা নারীদের জন্য খুবই ট্রমেটিক বা কষ্টকর। মধ্যবয়স একাকিত্বের সময়। কেন একাকিত্বের সময়? কারণ প্রতিদিনকার রুটিন মাফিক কাজ এবং পারিবারিক জীবন দুটি ব্যক্তিকে একঘেয়েমি এনে দেয়। তার কাজের কোনো বৈচিত্র্য নেই। প্রতিদিন অফিসে যাওয়া, বাড়ির কাজ, আবার অফিসে যাওয়া, বাড়ির কাজ, এই একই রকমের কাজ করতে করতে ব্যক্তি বিরক্ত হয়ে যান।
এবং নারীরা চিন্তা করতে থাকেন আগামী 20 বা 30 বছর তারা কি করবেন এটি ভেবে। কারণ হচ্ছে এ সময়ে তো তার বাচ্চা লালন পালনের কোনো কাজ নেই। সন্তানেরা বড় হয়ে গেছে, তারা তাদের মতো করে নিজেদের জীবন সাজিয়ে নিয়েছে। তাহলে এতদিন যে সন্তানের ভরণ পোষণ, লালন পালন, তার কেরিয়ার নিয়ে চিন্তা, এত কিছু মা করেছেন, নেক্সট 20 বা 30 বছর তিনি কি করবেন এটি ভেবেই তিনি আরো বেশি একাকিত্ব বোধ করতে থাকেন। Middle-aged person reported that 40 to 49 years is very boring. গবেষণা বলছে মধ্যবয়সী ব্যক্তিরা 40 থেকে 49 বছর এই 9 বছর সময়কে সবচেয়ে বেশি বিরক্তিকর বা একাকিত্বের সময় হিসেবে তারা বলতে চেয়েছেন। এখন আমরা মধ্যবয়সের বিকাশমূলক কার্যাবলীগুলি আলোচনা করব। অর্থাৎ মধ্যবয়সী ব্যক্তিকে কি কি কাজ করতে হয় সেগুলি নিয়ে আমরা আলাপ করব। হেভিংহার্স্ট তিনি এই বিকাশমূলক কার্যাবলীকে 4টি ধাপে বা 4টি ভাগে ভাগ করেছেন। প্রথমটি টাস্ক রিলেটেড টু ফিজিক্যাল চেঞ্জ, অর্থাৎ শারীরিক পরিবর্তন এবং এই পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়া বা অ্যাডজাস্টমেন্ট করাটাকে মধ্যবয়সের প্রধান বিকাশমূলক কাজ বলা হচ্ছে। এই সময়ে এসে নারী পুরুষের বেশ কিছু উল্লেখযোগ্য শারীরিক পরিবর্তন আসে। এই সময় পুরুষদের পৌরুষত্বের সক্ষমতা কমতে থাকে এবং নারীদের নিয়মিত ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এবং তাদের সন্তান জন্মদানের ক্ষমতা ধীরে ধীরে কমে যায়। যখনই এরকম একটি পরিস্থিতি আসে যে তাদের রিপ্রোডাক্টিভ লাইফ বা যৌন জীবন একটি নতুন দিকে মোড় নিচ্ছে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে এই সময়ে হরমোনাল চেঞ্জের কারণে তাদের মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, বিরক্তি ভাব, কাজে অমনোযোগিতা, ডিপ্রেশনে থাকা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে চলে আসে। আর এই বিষয়গুলি যখন নতুন করে ব্যক্তিকে অ্যাডজাস্ট করতে হয় তখন তাকে বেশ কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। মধ্য বয়সে এসে হাড় ক্ষয় অর্থাৎ ক্যালসিয়াম শর্টেজের কারণে এবং হরমোনাল চেঞ্জেসের কারণে হাড় ক্ষয় রোগ হয়, ফলে সামান্য আঘাতে হাড় ভেঙে যেতে পারে। এবং আরো একটি বিপদের ব্যাপার হলো এই হাড় ভেঙে গেলে জোড়া লাগাটাও খুব কঠিন হয়ে যায়। অর্থাৎ এই সময়ে কিন্তু ব্যক্তিকে খুব সতর্কভাবে চলতে হয়, কারণ একটু রেকলেস চলাচলের কারণে তাকে দীর্ঘদিন চিকিৎসা ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হতে পারে, ইভেন তাকে পঙ্গুত্ব বরণ করে নেওয়া লাগতে পারে। এই যে এত শারীরিক পরিবর্তন, তার স্কিনের ঔজ্জ্বল্য ভাব নষ্ট হয়ে যাবে, স্কিন আস্তে আস্তে ঢিলা হতে শুরু করবে, মুখে চোখের নিচে বলি রেখা পড়বে, মাথার চুল আস্তে আস্তে সাদা হতে থাকবে। এত পরিবর্তনগুলোর মধ্য দিয়ে যখন ব্যক্তিকে যেতে হয় তখন আসলে এই বিষয়গুলো অ্যাডজাস্ট করাটা
মধ্য বয়সের একটি বড় চ্যালেঞ্জ। টাস্ক রিলেটেড টু চেঞ্জ ইন্টারেস্ট। মধ্য বয়সে এসে মানুষের আগ্রহের পরিবর্তন আসে এবং এই আগ্রহের পরিবর্তনের ফলে ব্যক্তিকে বেশ কিছু জায়গায় নতুনভাবে অভিযোজন করতে হয়। এই সময়ে ব্যক্তি অ্যাচিভিং অ্যাডাল্ট সিভিক অ্যান্ড সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ সে একজন সুনাগরিক এবং সুনাগরিক হয়ে ওঠার কারণে তাকে বেশ কিছু সামাজিক দায়িত্ব পালন করতে হয়। শুধু একার বিষয়কে নিয়ে ভাবলে চলে না। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবার বিপদে পাশে দাঁড়ানো বা কিছু সামাজিক কার্যক্রম ব্যক্তিকে করতে হয়। ডেভেলপিং অ্যাডাল্ট লেজার টাইম অ্যাক্টিভিটিস। এই সময়ে এসে তার অবকাশ যাপন বা সময় অতিবাহিত করার একটি বড় পরিবর্তন আসে। এই বয়সে এসে ব্যক্তির বন্ধুত্বের সংখ্যা কমে যায়, ফলে তার তরুণ বয়সের যেভাবে সময় বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিয়ে কাটতো বা অন্যান্য কাজ করে কাটতো, এই সময়টা এসে তার অবসর জীবন বা অবকাশ সময় কিভাবে কাটবে সেগুলি নিয়ে ব্যক্তিকে অ্যাডজাস্ট করতে হয়। কারণ যেহেতু 40 থেকে 60 এবং এই 60 বছর বয়সে গিয়ে দেখা যায় আমাদের কালচারে বেশিরভাগ মানুষই অবসর গ্রহণ করেন। এই যে অখণ্ড অবসর, এই অখণ্ড অবসর সে কিভাবে কাটাবে, এই পরিকল্পনাও কিন্তু এই বয়সে এসে ব্যক্তিকে করতে হবে। টাস্ক রিলেটেড টু ভোকেশনাল অ্যাডজাস্টমেন্ট। মধ্য বয়সের বিকাশমূলক কাজের মধ্যে তার পেশাগত জীবনের সাথে উপযোজন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিকাশমূলক কাজ। এই সময় reaching and maintaining satisfactory performance in occupational career, পেশাগত জীবনে একটি সন্তোষজনক কর্মদক্ষতা দেখানো এবং কাজে সন্তুষ্টি অর্জন করা একটি বড় ব্যাপার। অর্থাৎ এই সময়ে ব্যক্তি যদি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে না পারেন, তাহলে কর্মসন্তুষ্টি আসে না। আর যখন কর্মসন্তুষ্টি আসে না, তখন ব্যক্তির জীবনের যে লক্ষ্য, সেই লক্ষ্যে পৌঁছানো কঠিন হয়ে যায়। এই লক্ষ্যে পৌঁছানো যখন ব্যক্তির কঠিন হয়ে যাবে, তখন তার মধ্যে হতাশার একটি রিয়ালাইজেশন হবে যে আমি কি হতে চেয়েছিলাম, কেন হতে পারলাম না। আর যদি একবার এই পেশাগত জীবনের ব্যর্থতা চলে আসে, তাহলে পরবর্তীতে যে অবসরকালীন সময় তার কাটবে, সেখানে অনুশোচনা এবং হতাশার কারণে সেই সময়টাও তার ভালো কাটবে না। সেই কারণে এই মধ্য বয়সে ব্যক্তিকে ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা ভাবনা করতে হবে এবং সিরিয়াসলি কাজের সাথে অ্যাডজাস্ট করতে হবে, যাতে করে যে লক্ষ্য ব্যক্তির এতদিন ছিল, সেই লক্ষ্যে যেন ব্যক্তি পৌঁছাতে পারে। এই সময়ের কার্যসন্তুষ্টি বা কর্মসন্তুষ্টি যদি ভালো আসে, তাহলে ভবিষ্যতে অবসরকালীন সময় যখন তার অখণ্ড অবসর থাকবে, তখন
তার এই কর্মমুখর জীবনের কথা চিন্তা করে ব্যক্তি সাফল্যের সাথে একটি আত্মতুষ্টি নিয়ে বাকি সময়টি অতিবাহিত করতে পারবে। টাস্ক রিলেটেড টু ফ্যামিলি লাইফ, অর্থাৎ পারিবারিক জীবনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য কি কি কাজ করতে হবে এবং সেগুলোর সাথে অভিযোজন করাটা অনেক জরুরি এই মধ্য বয়সে। যেমন রিলেটিং oneself to one's spouse as a person, এই বয়সে এসে নতুন করে আবার স্ত্রীকে দেখার বা ভাবার সময়, এতদিন হয়তো সন্তান সন্ততি ছিল, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকতে গিয়ে ব্যক্তির নিজের জীবনের দিকে তাকানোর সময় হয়নি। যখন সন্তানেরা বড় হয়ে গেল, বাবা মায়ের কাছ থেকে দূরে গিয়ে নিজেদের মতো জীবন সাজালো, সেই পরিস্থিতিতে যখন আবার তারা একাকিত্বে ভুগতে থাকবেন, তখন একে অপরের সাথে ঘনিষ্ঠ হওয়ার আরেকটি সুযোগ তৈরি হবে এবং এই সময়টি একাকিত্ব দূরীকরণের জন্য স্বামী স্ত্রীর মধ্যে নতুন করে বোঝাপড়া হওয়া খুব জরুরি। কারণ যেহেতু তাদের সন্তান পাশে নেই, ফলে ফ্যামিলি লাইফের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্র কিন্তু কিছুটা হলেও সংকুচিত হয়ে যায়। এই সময়টি কাজে লাগানো একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপায় হতে পারে নিজেদের স্বামী স্ত্রীদের মধ্যকার সম্পর্কগুলোকে আবার নতুন করে সতেজ করার। অ্যাডজাস্টিং টু এজিং প্যারেন্টস, এই সময়ে ব্যক্তির বৃদ্ধ পিতামাতার সাথেও অভিযোজন করতে হয়, অর্থাৎ বৃদ্ধ পিতামাতার দেখভাল করা, তাদের স্বাস্থ্যের বিষয়ে মনোযোগ দেওয়া, তাদের সুবিধা অসুবিধাগুলোর দিকে নজর রাখা। এবং এই বয়সে এসে কিন্তু মানুষ পিতামাতাকে হারাতে পারে এবং পিতামাতার শূন্যতা কিভাবে অ্যাডজাস্ট করা যাবে, মোকাবেলা করা যাবে, অভিযোজন করা যাবে, সেই সমস্ত বিষয়ের কাজ এই মধ্য বয়সেও করতে হয়। অ্যাসিস্টিং টিনেজ চিলড্রেন, মধ্য বয়সে এসে ব্যক্তিকে তার টিনেজ যে সন্তানেরা থাকে তাদেরকে গড়ে তুলতে হয় যোগ্য মানুষ হিসেবে, যাতে করে তারা অদূর ভবিষ্যতে মানুষের মতো মানুষ হতে পারে এবং জীবনে একটি ভালো ভবিষ্যৎ নিশ্চিত করা যায়। এই বিষয়গুলি কিন্তু খেয়াল রাখতে হয় এবং এটি করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে টিনেজ বাচ্চাদের কিছু আচার আচরণ, চাহিদা ইত্যাদি বিষয় বাবা মাকে ভাবিয়ে তোলে। অনেক সময় মতবিরোধ দেখা দেয়, কারণ টিনেজ বাচ্চাদের চাহিদা অনেক ক্ষেত্রে অযৌক্তিক থাকে। এই অযৌক্তিক চাহিদার সংকুলান করা আসলেই অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। আবার সবকিছুতে তাদেরকে প্রশ্রয়ও দেওয়া যায় না, যেটি কিনা তাদের জন্য ক্ষতিকর হতে পারে। ফলে এই যে টিনেজ সময়ের
বাচ্চাদের কিছু অবাধ্যতা, এই অবাধ্যতার সাথেও বাবা মাকে অ্যাডজাস্ট করতে হয়, অর্থাৎ তাদের চাহিদা বাড়ে, এই বর্ধিত চাহিদার যোগান দেওয়া বা যৌক্তিক দাবি পূরণ করা, তাদেরকে উপযুক্ত সুশিক্ষায় সুশিক্ষিত করে তোলা, সমস্ত বিষয়াদি এই মধ্য বয়সে এসে ব্যক্তিকে সম্পাদন করতে হয়। এই সময় যদি পিতামাতারা টিনেজ সন্তানের খোঁজ খবর না নেন, উদাসীনতা দেখান, সেক্ষেত্রে এই টিনেজ বাচ্চারা নষ্ট হয়ে যেতে পারে বা তারা ভুল পথে পা বাড়াতে পারে। তারা কাদের সাথে মেশে, তার বন্ধু বান্ধবের খবর রাখা দরকার আছে, কারণ টিনেজ বয়সটি একটি আবেগের সময়। এই সময়ে নানান রকমের ভুল সিদ্ধান্ত বন্ধুদের প্ররোচনায় পড়ে অনেক সময় সন্তানেরা নেয়। এই কারণে বাবা মাকে সন্তানের সাথে একটি সুসম্পর্ক বজায় রাখতে হয়, যাতে করে সন্তানেরা যে কোনো সমস্যা বাবা মাকে খুলে বলতে পারে, অর্থাৎ তাদেরকে একটু ফ্রি স্পেস দিতে হবে। যদি তাদেরকে ফ্রি স্পেস না দেওয়া হয়, তাহলে তারা বিপদে পা বাড়াতে পারে। অর্থাৎ মধ্য বয়সটা হলো একটি অত্যন্ত দায়িত্বের জায়গা। একে তো শারীরিক পরিবর্তনগুলোর সাথে অ্যাডজাস্ট করতে হয়, সামাজিক নানান রকমের চাপ থাকে, অর্থনৈতিক ক্রাইসিস থাকে, পরিবর্তিত ফ্যামিলি লাইফের সাথে অ্যাডজাস্ট করতে হবে। এই সব কিছু মিলিয়ে ব্যক্তিকে তার মধ্য বয়সের বিকাশমূলক কার্যাবলীকে এগিয়ে নিয়ে যেতে হয়। এখন আমরা আজকের ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন দেখে নিই। যেমন ক বিভাগের অতি সংক্ষিপ্ত একটি প্রশ্ন, কোন সময়কে শূন্য নীড়ের কাল বলা হয়? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মধ্য বয়সকে শূন্য নীড়ের কাল বলা হয়। খ বিভাগে এসে মধ্য বয়সের বিকাশমূলক কাজগুলো লেখো। অর্থাৎ আমরা মধ্য বয়সের বিকাশমূলক যে প্রধান 4টি কাজের কথা বলেছি, এই প্রধান 4টি কাজ বর্ণনা করতে হবে। গ বিভাগে মধ্য বয়সের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। অর্থাৎ একেবারে ক্লাসের শুরুতে আমরা মধ্য বয়সের অনেকগুলো বৈশিষ্ট্য নিয়ে কথা বলেছি, সেগুলো বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। এবং এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। তোমরা টেক্সট বুকে আজকের এই ক্লাস দেখার পরপরই টেক্সট বুকে যদি একটু নজর দাও, তাহলে আমার মনে হয় এই ক্লাসের ফলপ্রসূতা আসবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। যেহেতু এখন শিক্ষা ব্যবস্থা আমাদের সরাসরি ক্লাসে আর দেখা হচ্ছে না, তো এরকম একটি করোনাকালীন পরিস্থিতিতে আমরাও নতুন নতুন প্রযুক্তির সাথে অভিযোজন করে তোমাদের শিক্ষা বা পড়াশোনাটা যাতে বিঘ্নিত না হয় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। তোমরাও যদি একটু এই নতুন প্রযুক্তির সাথে অভিযোজন করে বাসায় একটু পড়াশোনা করো নিয়মিত, তাহলে
এই দুঃসময় কাটিয়ে বা এই দুঃসময়ের ক্ষতিটা আমরা কিছুটা পুষিয়ে নিতে পারবো। আজকের ক্লাসটি তৈরি করতে গিয়ে আমি হারলকের ডেভেলপমেন্টাল সাইকোলজি এ লাইফ স্প্যান অ্যাপ্রোচ এই বইটির সহায়তা নিয়েছি। পাশাপাশি তোমাদের জন্য আমিনুল হক স্যারের বিকাশ মনোবিজ্ঞান এবং আবুল বাশার তালুকদার স্যারের বিকাশ মনোবিজ্ঞান পার্ট 2 এই বইটি বেশ কাজে লাগবে বলে আমার অভিমত। তোমরা পাশাপাশি আরো অন্যান্য বই দেখতে পারো। আজকের ক্লাসের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি আমরা। আজকের ক্লাসটি একটি বিখ্যাত উক্তি দিয়ে শেষ করতে যাচ্ছি। ইউথ is a gift of nature, but middle age is a art of work. বলা হচ্ছে যৌবন এটি প্রকৃতির দান বা উপহার, কিন্তু মধ্য বয়স এটি কর্মফলের সমন্বয় বা সমষ্টি। অর্থাৎ মধ্য বয়সটি কিন্তু ব্যক্তি নিজেকে তৈরি করে নিতে হবে। এই বয়সে ব্যক্তি যেমন সফলতা অর্জন করবেন তার জীবনটি তেমন হবে। অর্থাৎ এখানকার সফলতা ব্যর্থতা সম্পূর্ণ দায়ভার ব্যক্তির নিজের। আশা করি তোমরা এখন তরুণ আছো, ভবিষ্যতে যখন মধ্য বয়সে পৌঁছাবে তখন আজকের এই ক্লাসের কিছু তথ্য হয়তো তোমাদের মধ্য বয়সের জীবনকে আরো সাফল্যমণ্ডিত করবে। সেই শুভকামনায় সবার সুস্বাস্থ্য সমৃদ্ধি কামনা করে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। ততক্ষণ অবশ্যই আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবো এবং অন্যকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করব। ভালো থেকো সবাই। এতক্ষণ সময় দিয়ে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ।